আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানব। বহির্জাত প্রক্রিয়া আমরা জানি একটি ভূমিরূপ প্রক্রিয়া। অতএব এরপর আমাদের প্রথমেই জানতে হবে ভূমিরূপ কী, ভূমিরূপ প্রক্রিয়া কী, এগুলি সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়া জানার আগে আমরা প্রথমে ভূমিরূপ সম্পর্কে জানব। আমরা জানি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, গিরিখাত, ক্যানিয়ন, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, এগুলি সবই ভূমিরূপের মধ্যে পড়ে। আর এই সমস্ত ভূমিরূপগুলি যে প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকে আমরা ভূমিরূপ প্রক্রিয়া বলে থাকি। এখন এই ভূমিরূপ প্রক্রিয়াকে আমরা দেখছি, এই ভূমিরূপ প্রক্রিয়াগুলো কোনো প্রক্রিয়া পৃথিবীতে সৃষ্টি হয়, আবার কোনো ভূমিরূপ প্রক্রিয়া পৃথিবীর বাইরে সৃষ্টি হয়। যে ভূমিরূপ প্রক্রিয়াগুলো পৃথিবীতে সৃষ্টি হয় তাদেরকে আমরা পার্থিব ভূমিরূপ প্রক্রিয়া বলছি। যেমন অগ্ন্যুৎপাতের কথা যদি ধরি, পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয় এবং অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে আগ্নেয় পর্বত সৃষ্টি করতে পারে, আগ্নেয় সমভূমি সৃষ্টি করতে পারে, আগ্নেয় মালভূমি সৃষ্টি করতে পারে। আবার গিরিখাত, ক্যানিয়ন, এই যে ভূমিরূপগুলো, এগুলোও সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, সেগুলোও তাদের উৎপত্তি পৃথিবীতেই হয়, তবে পৃথিবীর ওপরে হয়। অন্যদিকে আবার কিছু প্রক্রিয়া আছে যেগুলো সৃষ্টি হয় পৃথিবীর বাইরে এবং তারা পৃথিবীতে ভূমিরূপ গঠন করে। তাদের যেহেতু পৃথিবীর বাইরে সৃষ্টি হচ্ছে, তাহলে তারা পার্থিব নয়, অপার্থিব প্রক্রিয়া। যেমন অনেক সময় হয়, দেখা যায় যে বিশাল প্রকাণ্ড একটা উল্কা পৃথিবীর উপর সজোরে পড়লো এবং পৃথিবীতে ভূমিরূপ তৈরি করলো, তাহলে এটাকে আমরা অপার্থিব ভূমিরূপ প্রক্রিয়া হিসাবে ধরে থাকি। এবার আমরা দেখব পার্থিব প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলো পৃথিবীতে সৃষ্টি হয়, তাদেরকে আমরা দেখছি পৃথিবীতে যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে, পৃথিবীতে ভূমিরূপ গঠন করছে যে প্রক্রিয়াগুলো এবং যাদের উদ্ভব পৃথিবীতেই হচ্ছে, আমি আগেই বললাম সেই প্রক্রিয়াগুলো, কিছু প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি হয় এবং কিছু প্রক্রিয়া ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূ অভ্যন্তরে সৃষ্টি হয়। যে প্রক্রিয়াগুলো ভূ অভ্যন্তরে সৃষ্টি হয় তাদেরকে আমরা বলে থাকি অন্তর্জাত প্রক্রিয়া, অন্তর্জাত ভূমিরূপ প্রক্রিয়া। আর যেগুলো ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি হয় তাদেরকে আমরা বলে থাকি বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া। যেমন আমি আগেই বললাম অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে আগ্নেয় পর্বত, আগ্নেয় শৈলশিরা, আগ্নেয় মালভূমি, আগ্নেয় সমভূমি ইত্যাদি তৈরি করে। তাহলে এই যে অগ্ন্যুৎপাত এটা সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে, ভূপৃষ্ঠের নিচে, সুতরাং এটা অন্তর্জাত ভূমিরূপ প্রক্রিয়া। আবার অন্যদিকে আমি যে বললাম গিরিখাত, ক্যানিয়ন, এগুলো সৃষ্টি হয়, কিন্তু দুটোই সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, এই প্রক্রিয়াগুলো সৃষ্টি হয় ভূপৃষ্ঠের উপরে। সুতরাং এই গিরিখাত, ক্যানিয়ন এরা সৃষ্টি হয়েছে কিন্তু বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়ায়। এখন আমরা বিষয়টিকে আমরা একটু চিত্রের সাহায্যে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে 3টে স্তর থাকে। একেবারে ওপরের যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি ভূত্বক, একটা পাতলা লেয়ার, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। ঠিক অনেকটা ডিমের স্তরের ডিমের গঠনের সাথে কিছুটা মিল পাওয়া যায়। যেমন ডিমের বাইরে একটা পাতলা শক্ত খোলা, তার নিচে একটা সাদা অংশ, তারপরে একেবারে ভিতরে একটা কুসুম থাকে। ঠিক পৃথিবীর গঠনটা অনেকটা ওই রকম। ওপরে পাতলা একটা খোলা, যেটাকে আমরা বলছি ভূত্বক, তার নিচে গুরুমণ্ডল, একেবারে ভিতরে কেন্দ্রমণ্ডল। এবার এখানে দেখতে পাচ্ছি যে বহির্জাত প্রক্রিয়া। এই যে বহির্জাত প্রক্রিয়া কি, আমরা দেখতে পাচ্ছি এই যে বহির্জাত প্রক্রিয়া কি, ভূপৃষ্ঠের ওপরে সৃষ্টি হয়। আর অন্তর্জাত প্রক্রিয়া দেখতে পাচ্ছি যে ভূ অভ্যন্তরে, ভূপৃষ্ঠের নিচে সৃষ্টি হয়। তাহলে বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। এইবার আমরা চলে যাব আমাদের আলোচ্য বিষয় বহির্জাত প্রক্রিয়া। এই যে বহির্জাত প্রক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। এবার এই বহির্জাত প্রক্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে। আমরা বহির্জাত প্রক্রিয়া দুরকমভাবে কাজ করে, এর দুটো ভাগ।
একটা হচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি অবরোহণ এবং আরোহণ। তাহলে বহির্জাত প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া। এবার আমরা এখন আস্তে আস্তে এই দুই প্রক্রিয়া সম্পর্কে জানব। আমরা জানি কি না আবহবিকার একটা প্রক্রিয়া, না ভূপৃষ্ঠের কঠিন শিলা বিভিন্ন কারণে, বিশেষ করে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর অবস্থান করে, বা অনেক সময় বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে মূল শিলার উপর অবস্থান করে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি আবহবিকার। এবার কি হয়, শিলায় অ্যাকচুয়ালি শিলায় আবহবিকার ঘটার ফলে শিলার মূল শিলার ওপর চূর্ণ বিচূর্ণ শিলা বা বিয়োজিত শিলাখণ্ড পড়ে থাকে, অর্থাৎ রেগলিত পড়ে থাকে। আবহবিকার ফলে রেগলিত তৈরি হয় এবং মূল শিলার ওপর সেগুলো পড়ে থাকে। এবার আমরা জানি কিছু প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, যেখানে যে শক্তিশালী, যেমন আর্দ্র জলবায়ু অঞ্চলে বৃষ্টি বেশি হয়, সেখানে নদী প্রধান প্রাকৃতিক শক্তি। উষ্ণ মরু অঞ্চল, বৃষ্টি হয় না, সেখানে বায়ু প্রধান প্রাকৃতিক শক্তি। যে সমস্ত অঞ্চলে খুব ঠান্ডা, উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে যেখানে তুষারপাত হয়, সেখানে হিমবাহ প্রধান প্রাকৃতিক শক্তি। আবার উপকূল অঞ্চলে সমুদ্রের ঢেউ বা তরঙ্গ প্রধান প্রাকৃতিক শক্তি। এই প্রাকৃতিক শক্তিগুলো যে যেখানে সক্রিয়, সে সেখানে কি করে না, এই আবহবিকার ফলে উৎপন্ন যে রেগলিত, সেগুলোকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে যায়, মানে অপসারণ ঘটায়। মানে আবহবিকারের ফলে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হলো, অর্থাৎ রেগলিত তৈরি করলো, সেটা মূল শিলার পর পড়ে রইল। এরপর কি হয় না, এই প্রাকৃতিক শক্তিগুলো সেই রেগলিতকে সেই মূল শিলার উপর থেকে অন্যত্র মূল শিলার উপর থেকে অপসৃত করে অন্যত্র নিয়ে চলে যায়, যে প্রক্রিয়াটাকে আমরা ক্ষয় বা ক্ষয়ীভবন বলে থাকি। অর্থাৎ এই প্রাকৃতিক শক্তিগুলো ভূপৃষ্ঠের উপর প্রতিনিয়ত ক্ষয় বহন করছে, মানে উঁচু জায়গায় ক্ষয় করছে, সেগুলো অন্যত্র বয়ে নিয়ে যাচ্ছে, এবং যেখানে নিচু জায়গা সেখানে জমা করছে। যেমন আমরা জানি যে উঁচু পার্বত্য অঞ্চল থেকে নদী যদি সৃষ্টি হয়, তাহলে পার্বত্য অঞ্চল, সেখানে ঢাল বেশি, উচ্চতা বেশি, সেখানে ক্ষয় করে, সেগুলো বহন করে এনে দেখা যায় যে মোহনার কাছে সঞ্চয় করে সেখানে সমুদ্রের মধ্যে দ্বীপের সৃষ্টি করে। অর্থাৎ এই প্রাকৃতিক শক্তিগুলো এক জায়গায় ক্ষয় করে, সেটাকে বহন করে নিয়ে যায় এবং অন্য জায়গায় সেটাকে সঞ্চয় করে। তার ফলে কি হচ্ছে না, যেখানে ক্ষয় করছে সেই জায়গায় উচ্চতা দিন দিন হ্রাস পাচ্ছে, এবং এই উচ্চতা হ্রাস পাওয়াটাকে আমরা বলছি অবরোহণ। অর্থাৎ অবরোহণ মানে দাঁড়াচ্ছে, অবরোহণে যারা যে প্রক্রিয়াগুলো ভূমিকা পালন করছে বা যে প্রক্রিয়াগুলো জড়িত, তাদের মধ্যে রয়েছে কি না আবহবিকার ফলে রেগলিত তৈরি হচ্ছে, ক্ষয়ীভবনের ফলে সেগুলো অন্যত্র সরে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে না, টোটাল উচ্চতা সেই যেখানে আবহবিকার এবং ক্ষয়ীভবন হচ্ছে সেই জায়গা আস্তে আস্তে নিচু হচ্ছে, সেই জায়গার উচ্চতা হ্রাস পাচ্ছে। এটাকে আমরা বলছি অবরোহণ। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, তাকে আমরা অবরোহণ বলি। এখানে আরও দুটো প্রক্রিয়া একটু বলে দেওয়া দরকার। ক্ষয়ীভবন আমরা বুঝলাম, পুঞ্জিত ক্ষয় এটা জানতে হবে। অনেক সময় দেখা যায় যে পার্বত্য অঞ্চলের খাড়া ঢালে আবহবিকার ঘটেছে, রেগলিত তৈরি হয়েছে, এবং সেই রেগলিত কোনোরূপ প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই শুধুমাত্র পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে এখানে আবহবিকার ঘটল এবং সেই রেগলিত অপসৃত হলো প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই, শুধু খাড়া ঢালের জন্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য। এই প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই এই যে ক্ষয়, এটাকে আমরা বলে থাকি পুঞ্জিত ক্ষয়। আর নগ্নীভবন হচ্ছে কি না, কোনো জায়গায়
আবহবিকার ঘটল এবং ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি অর্থাৎ ক্ষয়ীভবনের মাধ্যমে সেখানকার এগুলি অপসৃত হলো। তার ফলে কী হলো না, আবহবিকার এবং ক্ষয়ীভবনের মিলিত ফল হলো কি না, নিচের শিলা উন্মুক্ত হয়ে গেল আবার আবহবিকারের জন্য। এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা নবীভবন বলে থাকি। এবার আমরা দেখছি কি না, তাহলে এবার আমরা অবরোহণের, আমি আগেই বললাম মানে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলা হয়। তাহলে উচ্চতা হ্রাস পেতে গেলে আবহবিকার ঘটতে হবে এবং সেগুলো কি হবে না, সেগুলো ক্ষয় হতে হবে ক্ষয়ীভবন প্রক্রিয়ায়, মানে সেগুলো অন্যত্র সরে যেতে হবে, তবে সেখানকার উচ্চতা কমবে। এবং এই সরে যাওয়াটা, এই অপসারণটা পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমেও হয়। অর্থাৎ আমরা বলতে পারি কি না, আবহবিকার হলো তারপরে সেই রেগোলিথের ওপর ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয় কোনো একটা ঘটল, ফলে রেগোলিথ সেখান থেকে সরে গেল, তার ফলে সেই জায়গার উচ্চতাটা কমে গেল, মানে সেটাই হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। বা এভাবে বলা যায় আবহবিকার হলো প্রাকৃতিক শক্তি সেখান থেকে কিছুটা ক্ষয় করলো সেই রেগোলিথকে, এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে কিছুটা ক্ষয় হলো, দুটো উপায়ই ক্ষয় হলো, তার ফলে সেই অঞ্চলে উচ্চতা হ্রাস পেল, মানে অবরোহণ হলো, মানে অবরোহণ প্রক্রিয়াটা সম্পন্ন হলো। এইবার আমরা দেখছি কি না, তাহলে কি দেখলাম, উঁচু জায়গাগুলো তাহলে ক্ষয় হচ্ছে। এবার সেই ক্ষয়জাত পদার্থ প্রাকৃতিক শক্তি বহন করে নিয়ে গিয়ে কোথায় জমা করে, নিচু জায়গায় জমা করে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো সৃষ্টি হয়ে থাকে, যদি পার্বত্য অঞ্চল উঁচু, ঢাল বেশি, সেখানে ক্ষয় হয়, সেই ক্ষয়জাত পদার্থ নদী বহন করে এনে মোহনার কাছে জমা করে বদ্বীপ তৈরি করে, বা সমভূমি অংশে জমা করে প্লাবনভূমি তৈরি করে। তাহলে কি, তাহলে এটা আমি নদীর উদাহরণ দিলাম। তাহলে নদী বা এই ধরনের প্রাকৃতিক শক্তিগুলো উঁচু জায়গায় ক্ষয় করে সেই পদার্থগুলো, ক্ষয়জাত পদার্থগুলো বহন করে নিয়ে যায় তারাই, এবং যেখানে নিচু সেখানে তারা জমা করে সেগুলো। তার ফলে কি হচ্ছে না, নিচু জায়গাগুলোই সেগুলো সঞ্চয়ের ফলে নিচু জায়গাগুলোর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। এইবার আমরা যদি পৃথিবীর দিকে, সারা পৃথিবীর এই অবরোহণ এবং আরোহণের দিকে দেখি, দেখা যাবে যে সারা পৃথিবীতে উঁচু জায়গাগুলো ক্ষয় পাচ্ছে, অর্থাৎ অবরোহণের ফলে উঁচু জায়গা ক্ষয় পাচ্ছে, এবং সেগুলো আরোহণ প্রক্রিয়ায় নিচু জায়গায় জমা হচ্ছে। তার মানে পৃথিবী উঁচু জায়গা নিচু হচ্ছে, নিচু জায়গা উঁচু হচ্ছে। এই দুইয়ের মিলিত রূপকে আমরা বলে থাকি পর্যায়ন। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় উঁচু জায়গা যত দিন যাচ্ছে উচ্চতা হারাচ্ছে, এবং নিচু জায়গায় সেগুলো জমা হয়, নিচু জায়গায় আস্তে আস্তে ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই দুটো প্রক্রিয়াকে একত্রে বলা হয় পর্যায়ন। মানে এখানে আমরা এই চিত্রে দেখতে দেখছি এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু, এবং যত দিন যাবে এই উঁচু জায়গাটা ক্ষয় পাবে, এবং সেগুলো এই নিচু জায়গায় জমবে, আবার এখানটা এই উঁচু জায়গাটা ক্ষয় পাবে, এই নিচু জায়গায় জমবে। তার ফলে কি দেখা যাবে, একটা সময় এই যে দেখতে পাচ্ছি উঁচু জায়গাটা এইখান থেকে ক্ষয় পেয়ে এই লেভেলে চলে এসছে, আর নিচু জায়গাটায় সঞ্চয়ের ফলে দেখা গেছে নিচু জায়গাটাও উঁচু হয়ে গেছে এই যে, এবং দেখা গেছে যে আগে যে এই যে উঁচু নিচু ভাবটা এতটা ছিল, মানে বন্ধুরতাটা অনেকটা ছিল, এখন সেই বন্ধুরতাটা কিন্তু একদম কমে এসছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পর্যায়।